অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো। আমি জানি এই মুহূর্তে তোমরা কিছুটা টেনশনে আছো যে তোমরা কিভাবে তোমাদের সিলেবাসটা কভার করবে, জেএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তোমাদের সেই দুশ্চিন্তা কিছুটা কমানোর জন্য আমাদের টিচাররা তোমাদের বিভিন্ন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে অনলাইনে। সেই ধারাবাহিকতায় আমিও তোমাদের জন্য একটি ক্লাস নিচ্ছি এখন। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এতক্ষণ তোমরা মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে একটা ছবি দেখছো, যে ছবিটা দেখে তোমরা ইতিমধ্যেই বোধহয় বুঝে গেছো যে আমরা আসলে বিজ্ঞানের কোন অধ্যায়টা পড়তে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের চিন্তাটা একেবারেই ঠিক। আমরা আসলে যে অধ্যায়টা পড়তে যাচ্ছি সেই অধ্যায়টা হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। বর্তনী ও জলবিদ্যুৎ এটা আসলে পদার্থবিজ্ঞানের একটা অংশ, একটা অনেক বড় অংশ এটা পদার্থবিজ্ঞানের। প্রচুর পড়াশোনা ভবিষ্যতে তোমরা এই টপিকটার উপর করবা। তো আমি আসলে তোমাদের ম্যানুয়ালে অর্থাৎ তোমাদের টেক্সট বুকে যা আছে সে অনুসারে আসলে অধ্যায়টাকে সাজানোর চেষ্টা করেছি। পুরো অধ্যায়টা একটা ক্লাসে কভার করা যাবে না, কারণ অনেক বড় অধ্যায়। তো আমরা আসলে আজকে কি কি কভার করব চলো একটু দেখে নিই। দেখো বিষয়বস্তুর মধ্যে আমাদের কি কি আছে: চার্জ বা আদান, পরিবাহী, বিদ্যুৎ প্রবাহ, বিভব, বিভব পার্থক্য, রোধ, ওহমের সূত্র। এই বিষয়বস্তুগুলো আসলে আমরা আজকে কভার করব। তো বিষয়বস্তুগুলো একটু দেখে নাও ভালোভাবে। এগুলো কভার করব। তোমরা ক্লাসটা একটু বড় হবে, তোমরা আশা করি ধৈর্য নিয়ে ক্লাসটা করবে, এবং ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে যারা ক্লাসটা করবে আমি আশা করি তারা উপকৃত হবে। তো চলো আমরা আমাদের বিষয়বস্তুর প্রথম যে বিষয়টা আছে চার্জ বা আদান সেই সম্পর্কে একটু জানি। এই নামটা তোমরা আগেও শুনেছো, চার্জ বা আদান আসলে কি সেটা হয়তো ওভাবে পড়নি, কিন্তু চার্জ বা আদান নামটা শুনেছো তোমরা। তো চার্জ বা আদান সম্পর্কে পড়তে গেলে তোমাদের আগে একটু জেনে নিতে হবে যে তোমরা পদার্থের গঠন পড়েছো। সেখানে তোমরা দেখেছো মৌলিক পদার্থের পরমাণুকে ভাঙলে কিছু মৌলিক কণা পাওয়া যায়, যেগুলোকে আমরা ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন বলছি। সেই মৌলিক কণাগুলোর বৈশিষ্ট্যমূলক ধর্মটাই হচ্ছে আসলে এই চার্জ। একটু দেখো, চার্জের সংজ্ঞাটা আমি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি যে চার্জটা কি আসলে। দেখা যাচ্ছে আশা করি। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা, ব্র্যাকেটের ভিতর আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আদান বলে, এবং এটার একক হচ্ছে কুলম। কুলম একজন খুব বিখ্যাত ফরাসি বিজ্ঞানী, ওনার চার্লস কুলম পুরো নাম ওনার নাম অনুসারে আসলে চার্জের এককটাকে সূচিত করা হয়েছে। তো এখানে মনে রাখিও সিটা, কুলম যেহেতু একজন বিজ্ঞানীর নাম, সেহেতু এখানে সি যেটা আছে এটা একটু বড় হাতের হবে। আর দেখো তোমরা এখানে আশা করি বুঝে গেছো যে তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই যে কণাগুলোর কথা বলা হচ্ছে, সেখানে ইলেকট্রনের কণাগুলো এক ধরনের চার্জ বহন করে, যেটাকে আমরা ঋণাত্মক বলি। তারপরে প্রোটন কণাগুলো আরেক ধরনের চার্জ বহন করে, যেটাকে আমরা ধনাত্মক বলি, এবং নিউট্রন কণাটার আসলে কোনো চার্জ নেই, সেই জন্য এটা নিউট্রাল নাম থেকে নিউট্রন নামকরণটা হয়েছে। তো যাক, কিছুটা অন্তত বুঝেছো যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা, যেগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমূহের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আসলে কি বলে, আদান বা চার্জ বলে। তো দেখো, আদান বা চার্জের পরে আমরা আসলে যে বিষয়টাতে যাওয়ার কথা সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহীটা তোমরা অনেকেই জানো, তারপরও আমি সংজ্ঞাটা তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি। সংজ্ঞাটা একটু দেখো তোমরা। যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে, যেমন তামা, লোহা, রূপা। অর্থাৎ এই সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা চলতে পারে। এটার কারণ হচ্ছে এই সকল পদার্থের মধ্যে আসলে ফ্রি ইলেকট্রন আছে বা মুক্ত ইলেকট্রন আছে। তোমরা পরবর্তী ক্লাসে মুক্ত ইলেকট্রন কি সেটা জানবা আশা করি। তো এগুলোর ভিতর মুক্ত ইলেকট্রন আছে বলে এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা চলতে পারে। পরিবাহীর একেবারে সিম্পল একটা বিষয় তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে পরিবাহী হচ্ছে একদম সহজে বললে তারগুলোর কথা চিন্তা করতে পারো, বৈদ্যুতিক তারগুলোর কথা। বৈদ্যুতিক তারগুলোর উপর এক ধরনের প্লাস্টিকের কভার থাকে, সেই কভারটা খুলে ফেলার পর
যে একটা ধাতব তার দেখি আমরা, সেটা এক ধরনের পরিবাহী। আমরা জানি সেটা তামা দিয়ে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখো আমি এখানে এরকম জাস্ট একটি এই চিত্রগুলো দেখলে তোমরা দেখছো যে এগুলো হচ্ছে আসলে পরিবাহী তারের মতো করে এঁকে রেখেছি। এগুলো পরিবাহী মূলত। তো পরিবাহীর আলোচনার পরে আমরা যেতে চাচ্ছি বিদ্যুৎ প্রবাহের আলোচনায়। দেখো বিদ্যুৎ প্রবাহের আলোচনাটা করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরে আগে সংজ্ঞাটা দেখবো, তারপর আমি বিস্তারিত বুঝিয়ে দিব। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। একে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়? দেখো আই দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হলো অ্যাম্পিয়ার। এই বিদ্যুৎ প্রবাহটা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। দেখো অনেকগুলো তথ্য তোমাদের এখানে আছে, সংজ্ঞাটা একটু বুঝতে হবে। এখন তোমরা হঠাৎ করে একটা জিনিস পেয়েছো যে প্রস্থচ্ছেদ জিনিসটা কি, সেটা একটু বুঝতে হবে। সাপোজ মনে করো যে আমার কাছে এই যে মার্কারটা দেখা যাচ্ছে, এই মার্কারটাকে যদি তোমরা তারের মতো করে চিন্তা করো বা পরিবাহীর মতো করে চিন্তা করো, এই মার্কারের প্রস্থচ্ছেদটা হচ্ছে এই অংশটা, এই বৃত্তাকার অংশটা হচ্ছে এই মার্কারের প্রস্থচ্ছেদ। অথবা এই যে কলমটা দেখতে পাচ্ছ, এই কলমের মধ্যে এই যে বৃত্তাকার অংশটা হচ্ছে এই কলমের প্রস্থচ্ছেদ। এটা যদি পরিবাহী হতো তাহলে এটা পরিবাহীর প্রস্থচ্ছেদ। তো এখানে সংজ্ঞাটা একটু খেয়াল করো। সংজ্ঞাটা একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার যে কোনো প্রস্থচ্ছেদ, অর্থাৎ প্রস্থচ্ছেদটা যে কোনো প্রস্থচ্ছেদটা চিকন নাকি মোটা সেটা বিষয় না। দেখো প্রস্থচ্ছেদটা যদি চিকন হয় তাহলে পরিবাহীটা চিকন হবে, আর প্রস্থচ্ছেদটা মোটা হলে পরিবাহীটা মোটা হবে। চিকন বা মোটা এখানে বিষয় না, যে কোনো প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদের মাপটা বিভিন্ন রকম হতে পারে। প্রতি একক সময় মানে কি আসলে? প্রতি একক সময় মানে হচ্ছে আসলে 1 সেকেন্ড চিন্তা করতে পারো তুমি। যদি এসআই এককে চিন্তা করো, 1 সেকেন্ডকে প্রতি একক সময় চিন্তা করতে পারো। আর যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় সেটাকেই তড়িৎ প্রবাহ বলে। দেখো একে আই দ্বারা প্রকাশ করে, মানে তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করে, আর তড়িৎ প্রবাহের এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। এটাও একজন খুব বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে এই এককটা নির্ধারণ করা হয়েছে, সেজন্য আমরা অ্যাম্পিয়ারের এইটাকেও একটু বড় হাতের লিখবো। তো যাক, এরপরে দেখো বিদ্যুৎ প্রবাহ মাপার যে যন্ত্র আছে সেই যন্ত্রটাকে অ্যামিটার নামে নামকরণ করা হয়। তো চলো আমরা একটু এটার বিস্তারিত ইয়াতে যাই। খেয়াল করে দেখো এখানে যে পরিবাহী আছে এখানে আমাদের একটা চিকন তার, একটা মোটা তার, অর্থাৎ এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছোট, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বড়। ডাজেন্ট ম্যাটার, ছোট বড় আমাদের সংজ্ঞায় কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চিকন নাকি মোটা সেটা কোনো বিষয় না। তো আমি ধরে নিতে পারি এটা একটা পরিবাহী, এটার দুইটা প্রান্ত আছে। এই প্রান্তটাকে আমি বলতে পারি এ প্রান্ত, আর এদিকের প্রান্তটাকে বলতে পারি বি প্রান্ত। মনে করো যে পরিবাহীর এই এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে আদান যাচ্ছে। তুমি একটু খেয়াল করে দেখো, ভিতরে আমরা আদানকে কি দিয়ে সূচিত করলাম? কিউ দিয়ে। দেখো যে পরিবাহীটার মধ্যে দিয়ে মনে করো যে এই টি সেকেন্ড সময়ের মধ্যে কিউ পরিমাণ আদান এই প্রান্ত থেকে বি প্রান্তে যাচ্ছে। তাহলে কি আমরা এই কথাটা লিখতে পারি যে মনে করি টি সেকেন্ড সময়ে প্রবাহিত হয় কিউ পরিমাণ আদান? তোমাদের নিশ্চয় উকিক মনে আছে। তাহলে 1 সেকেন্ড সময়ে প্রবাহিত হয় কিউ বাই টি পরিমাণ আদান। তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে হয়তো, স্যার এটা কি করছেন আপনি, 1 সেকেন্ডের কথা কেন আনছেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকম একটা নেন। দেখো একটু আগে যে আমরা সংজ্ঞাটা পড়ে আসছিলাম, সেই সংজ্ঞার মধ্যে আমরা আসলে একটা জিনিস পড়েছিলাম যে একক সময়ের কথা। প্রতি একক সময় মানে আমি বলছিলাম 1 সেকেন্ড। সেই জন্য আমি সংজ্ঞার সাথে মিল রাখার জন্য এখানে কিন্তু টি সেকেন্ড থেকে 1 সেকেন্ডে নিয়ে আসলাম। তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ আদান প্রবাহিত হয়? কিউ বাই টি। আর তোমরা একটু আগেই দেখেছো 1 সেকেন্ড বা একক সময়ে যে আদান প্রবাহিত হয় সেটাকেই কি বলে? সেটাকেই তড়িৎ প্রবাহ বলে। তাহলে সংজ্ঞা অনুসারে আই ইকুয়াল কি? কিউ ডিভাইডেড বাই টি। খুব সিম্পল। এখন আমি একটু মেকানিজম করেছি, একটু দেখো। যদি আমি কিউ এর মানটা 1 কুলম ধরি, তোমরা জানো যে কিউ চার্জের একক হচ্ছে কুলম, তাহলে কিউ এর মানটা যদি 1 কুলম ধরি এবং সময় টি সমান যদি 1 সেকেন্ড ধরি, এই সূত্রটার মধ্যে কিউ এর মান 1 কুলম বসাচ্ছি, তারপরে টাইম টি এর মান 1 সেকেন্ড বসাচ্ছি। তাহলে দেখো যদি আমরা কি করি, 1কে 1 দিয়ে ভাগ করি, রেজাল্টটাও 1 হয়। উপরে কুলম, নিচে সেকেন্ড, সেকেন্ডকে উপরে তুললে তোমরা জানো সেকেন্ড ইনভার্স 1 হয়। তাহলে আমরা পাচ্ছি 1 কুলম সেকেন্ড ইনভার্স 1, অথবা কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ড এই জিনিসটাকেই আমরা আসলে অ্যাম্পিয়ার বলি। তাহলে এটা 1 অ্যাম্পিয়ার হয়ে যায়। তার মানে দেখছো, একটু খেয়াল করে দেখো, কিউ এর মান যদি 1 কুলম হয় এবং টি এর মান যদি 1 সেকেন্ড হয়, তার মানে আমাদের তড়িৎ প্রবাহটা হয়ে যায় 1
অ্যাম্পিয়ার। দারুণ। এখান থেকে আসলে আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিতে পারবো। কিভাবে দিতে পারবো? যে এই পরিবাহীটার মধ্যে টি সেকেন্ড না ধরে আমরা যদি সময়টাকে 1 সেকেন্ড ধরি, এই নির্দিষ্ট পরিবাহীটা, এই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কিউ কুলম চার্জ না গিয়ে যদি 1 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে এটার ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে সেটা আসলে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম চার্জ প্রবাহিত হলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহটাকেই আমরা কি বলবো? 1 অ্যাম্পিয়ার বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এই সূত্রটা আরো একটু বেশি গুরুত্বপূর্ণ কিসের জন্য জানো? এই সূত্রটা দিয়ে তোমাদের ম্যাথও আসতে পারে। কিরকম ম্যাথ? তোমাদেরকে হয়তো বলতে পারে যে এই পরিবাহীটার মধ্যে ধরো 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের মধ্যে ধরো যে এখানে বললো যে কিউ ইকুয়াল বললো যে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু 20 কুলম চার্জ পরিবাহিত হয়, তাহলে এটার তড়িৎ প্রবাহের মানটা বের করো। মানে এই পরিবাহীটার মধ্যে 5 সেকেন্ডে 20 কুলম চার্জ পরিবাহিত হয়, তাহলে এটার তড়িৎ প্রবাহের মান বের করো। তাহলে তোমরা তো জানো আই ইকুয়াল কি জানো? আই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই টি। তো কিউ এর মানটা তোমরা জানো, কিউ এর মানটা কত? কিউ এর মানটা এখন এখানে বলে দিল যে 20 কুলম, তাহলে কিউ এর মান বসাও তুমি 20 কুলম, 20 কুলম, আর টি এর মান বসিয়ে দাও 5, তাহলে কাটাকাটি করলে এখানে কত পাওয়া যাবে? 4 অ্যাম্পিয়ার। যেহেতু উপরে কুলম নিচে কি সেকেন্ড, তাহলে আমরা এটাকে অ্যাম্পিয়ার লিখতে পারি। তাহলে দেখো, এখান থেকে একটা চমৎকার ছোট ম্যাথও করে ফেলতে পারলাম আমরা, যে পরিবাহীটার মধ্যে দিয়ে যদি 5 সেকেন্ডে 20 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহের মান হবে 1 অ্যাম্পিয়ার। তো এইভাবে তোমাদেরকে কি করতে পারে, এখান থেকে এই টপিক থেকে ম্যাথও দিতে পারে। তোমরা আশা করি ম্যাথ দিলে পারবা। দেখো, তার মানে আমরা মোটামুটি তড়িৎ প্রবাহটা বা বিদ্যুৎ প্রবাহটা কি সেটাও কিছুটা বুঝে গেলাম। বিভব, এবার আমরা চলে যাব আসলে বিভবে। তার আগে আমি এই পৃষ্ঠাটা তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি, তোমরা প্রয়োজনে একটা স্ন্যাপশট নিতে পারো এখানে। আমরা এরপরে আসলে আচ্ছা, বিভবে যাওয়ার আগে আরো একটা কাজ আছে, আমরা বিদ্যুৎ প্রবাহের ক্লাসিফিকেশন করব। আসলে তোমাদের বই খুললে তোমরা দেখবা যে তড়িৎ প্রবাহকে আসলে কি করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। দেখো, এখানে লেখা আছে তড়িৎ প্রবাহকে 2 ভাগে ভাগ করা হয় প্রকারভেদের মধ্যে। একটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ আর একটা অপর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহ তোমরা একটু দেখো, যে প্রবাহ আসলে সময়ের সাথে সাথে কি করবে, প্রবাহের মান এবং দিক পরিবর্তন করবে, সেটাকে পর্যাবৃত্ত প্রবাহ বা দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট বলে। দেখো কতগুলো নাম। যে প্রবাহ সময়ের সাথে সাথে কি করবে, তার মান এবং দিক পরিবর্তন করবে, সেই প্রবাহটাকে আমরা আসলে পর্যাবৃত্ত প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট বলতে পারি। আর অপর্যাবৃত্ত প্রবাহটা কি? অপর্যাবৃত্ত প্রবাহটা হচ্ছে যে প্রবাহ সময়ের সাথে সাথে কি করবে না, প্রবাহের মান কিংবা দিক একটারও পরিবর্তন করবে না, মানেরও কোনো পরিবর্তন করবে না, দিকেরও পরিবর্তন করবে না, সেই প্রবাহটাকে আসলে অপর্যাবৃত্ত প্রবাহ বলে। তো তোমরা দেখো, পর্যাবৃত্ত প্রবাহের এখানে একটা চিত্র আছে, এই চিত্রটার মধ্যে একটু খেয়াল করলে দেখবা এই এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোমরা গ্রাফ নিশ্চয়ই করেছো, গ্রাফে একটা এক্স অক্ষ থাকে আর একটা কোন অক্ষ থাকে, ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে আমি টাইম সময় নিয়েছি, বিভিন্ন সময় থাকবে। ওয়াই অক্ষের দিকে তড়িৎ প্রবাহ। এরকম যদি নাও তাহলে এসি কারেন্টের গ্রাফটা এরকম। এই গ্রাফটার মানেটা কি একটু বুঝো। এই গ্রাফটার মানেটা হচ্ছে আসলে তুমি যখন এই বিন্দুতে থাকবা, দেখো এই বিন্দুতে থাকলে তোমার এখানে টাইমের মান একটা থাকবে, এই বিন্দুতে আসলে টাইমের মান আরেকটা হয়ে যাবে, এই বিন্দুতে আসলে টাইমের মান আরেকটা হয়ে যাবে। অর্থাৎ তুমি যত গ্রাফটা ধরে ধরে এরকম করে করে এদিকে যাচ্ছ, যত ডান দিকে যাচ্ছ, তত টাইম চেঞ্জ হচ্ছে। টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমরা একটু খেয়াল করো যে টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে গ্রাফটা উপরের দিকে উঠছে, নিচের দিকে নামছে। অর্থাৎ এই যে ওয়াই অ্যাক্সিস এর মানগুলো, এখানে ওয়াই অ্যাক্সিস এর মান যত হবে, এখানে ওয়াই অ্যাক্সিস এর মান অন্য আরেকটা হবে, এখানে এসে ওয়াই অ্যাক্সিস এর মান অন্য আরেকটা হবে। অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর মানগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওয়াই অ্যাক্সিস এর মান চেঞ্জ হওয়ার মানে হচ্ছে আসলে তড়িৎ প্রবাহ চেঞ্জ হওয়া। আর এক্স অ্যাক্সিস এর এদিকে গেলে এক্স অ্যাক্সিস এর মান চেঞ্জ হচ্ছে। এক্স অ্যাক্সিস এর মান চেঞ্জ হওয়া মানে টাইম চেঞ্জ হওয়া। অর্থাৎ টাইমও চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, এখানে তড়িৎ প্রবাহের মানের চেঞ্জ হচ্ছে, আবার দিকেরও চেঞ্জ হচ্ছে। দেখো, এখানে তড়িৎ প্রবাহ ওয়াই অক্ষের ধনাত্মক অক্ষে, এখানে আসে তড়িৎ প্রবাহ ওয়াই অক্ষের ঋণাত্মক অক্ষে। তাহলে ধনাত্মক অক্ষটাকে আমরা পজিটিভ বললে, ঋণাত্মক অক্ষটাকে নেগেটিভ বলবো। তার মানে তড়িৎ প্রবাহের দিকটাও চেঞ্জ হচ্ছে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, এই দুইটা হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল হয়, বা এই দুইটা, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, দুইটা মিলে একটা পূর্ণবৃত্ত বা একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করে আসলে। আর অন্যদিকে তুমি যদি অপর্যাবৃত্ত প্রবাহের দিকে খেয়াল করো, এদিকে টাইম দেখো, এখানে টাইম চেঞ্জ হচ্ছে। এই বিন্দুতে তোমার এই বিন্দুটার মধ্যে টাইম যত থাকছে,
এই বিন্দুতে টাইম যত, এই বিন্দুতে গেলে টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে 5 সেকেন্ড হলে এখানে মনে করো 10 সেকেন্ড, টাইম চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখো তুমি ওয়াই এক্সিসে কোনো চেঞ্জ হচ্ছে? এই বিন্দুর জন্য ওয়াই এক্সিসের মান যত, এই বিন্দুর জন্য ওয়াই এক্সিসের মান তত, অর্থাৎ ওয়াই এক্সিসে তো তড়িৎ প্রবাহের মানটা চেঞ্জ হচ্ছে না, আর এটা কিন্তু কি হচ্ছে না, ঋণাত্মক অ্যাক্সিসও আসে নাই। তার মানে হচ্ছে এটা দিকেরও চেঞ্জ হচ্ছে না, মানেরও চেঞ্জ হচ্ছে না, দিকেরও চেঞ্জ হচ্ছে না। এই ধরনের প্রবাহকে আমরা অপর্যাবৃত্ত প্রবাহ বলি। তো আবার একটু সাম আপ করে দিই আমি, যে তড়িৎ প্রবাহ আসলে কয় প্রকার। তড়িৎ প্রবাহ আমরা এখানে বলতে পারি দুই প্রকার, একটা পর্যাবৃত্ত প্রবাহ, একটা অপর্যাবৃত্ত প্রবাহ। মাথায় রাখতে হবে পর্যাবৃত্ত প্রবাহটার সময়ের সাথে সাথে প্রবাহের মানও চেঞ্জ হবে, দিকও চেঞ্জ হবে, কিন্তু অপর্যাবৃত্ত প্রবাহের মধ্যে সময়ের সাথে সাথে প্রবাহের মান কিংবা দিক কোনোটারই কি হবে না, চেঞ্জ হবে না। ওকে ফাইন। এবার আমরা আসলে তাহলে চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব বিভবে। চলো আমরা একটু বিভবটা দেখি কি। দেখো বিভবের সংজ্ঞা, এটা একটু খেয়াল করতে হবে। এখানে বলছে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। খেয়াল রাখো, এখানে তোমাদের একটা নতুন শব্দ এসেছে। তোমরা হয়তো চিন্তা করছো যে এখানে আবার তড়িৎ ক্ষেত্র, এটা কি জিনিস আসলে? তড়িৎ ক্ষেত্র তো আমরা পড়ি নাই, তড়িৎ ক্ষেত্র কি জিনিস? আমি একটু ব্যাখ্যা করি। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কঠিন কিছু না, বুঝে যাবা। তোমার মনে করো যে তোমার এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক। তাহলে একটা চুম্বককে কোনো জায়গায় রাখলে ওই চুম্বকের চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে আরেকটা চুম্বক আনলে সেই চুম্বকটাকে, এই চুম্বকটা কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। খেয়াল করো কথাটা কি বলছি। তুমি কোথাও একটা চুম্বক রাখলা, একটা চুম্বক রাখলে ওই চুম্বকের চারদিকে একটা নির্দিষ্ট অঞ্চল থাকে, যে অঞ্চলটার মধ্যে অন্য কোনো চুম্বক আসলে সেই চুম্বকটাকে, এই চুম্বকে কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। সেই যে অঞ্চল, সেই অঞ্চলটাকে আসলে কি বলে? চুম্বক ক্ষেত্র বলে। অর্থাৎ চুম্বকের চারদিকে যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণের প্রভাব থাকে সেটাকে চুম্বক ক্ষেত্র বলে। ঠিক একইভাবে তুমি যদি চুম্বক চিন্তা না করে তুমি যদি চার্জ চিন্তা করো, কিছু কি চিন্তা করলে? চার্জ। মনে করো যে এখানে কিছু আমি ধনাত্মক চার্জ রেখেছি। ধনাত্মক চার্জ কে বহন করে? তোমরা জানো প্রোটন ধনাত্মক চার্জ বহন করে। তাহলে চিন্তা করতে পারো যে এখানে আমি কিছু প্রোটন রেখেছি বা ধনাত্মক চার্জ রেখেছি। তাহলে এই ধনাত্মক চার্জের চারদিকে এই যে নীল করে বর্ডার দিয়ে দেওয়া, এই বর্ডারের মধ্যে যদি অন্য কোনো চার্জ আসে, সেই চার্জটাকে, এই চার্জগুলো কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। তার মানে হচ্ছে এই নীল বর্ডার দেওয়া এই অংশটুকুকে আসলে বলা হবে কি? যেহেতু চার্জ, সেহেতু এটাকে তড়িৎ ক্ষেত্র, চার্জের সাথে তড়িতের রিলেশন আছে সেজন্য, বা বিদ্যুতের রিলেশন আছে সেই জন্য এটাকে বলা হয় বিদ্যুৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বলে। ঠিক আছে? তাহলে অসীম থেকে, অসীম মানে এই ক্ষেত্রটার বাইরে যে কোনো জায়গা থেকে কোনো একটা চার্জকে যখন এটার ভিতরে আনবা, এটার ভিতরে আনতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে। যতটুকু কাজ তোমাকে করতে হবে সেই কাজটাকেই আসলে কি বলে? বিভব বলে। তার মানে বিভব হচ্ছে আসলে এক প্রকার কাজ। বিভব হচ্ছে আসলে এক প্রকার কাজ। কিরকম কাজ? একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তোমরা একটু খেয়াল করো, আমি এইখানে একটা তড়িৎ ক্ষেত্র এঁকেছি, বা আর এদিকে তোমার একটা চার্জ রেখেছি, ধনাত্মক চার্জ, যেটা একক ধনাত্মক চার্জ না, এটা হচ্ছে কিউ কুলম চার্জ। কতটুকু চার্জ? কিউ কুলম চার্জ। আমি কি করব? এই কিউ কুলম চার্জটাকে এই ক্ষেত্রের ভিতরে আনবো। তো এই ক্ষেত্রের ভিতরে আনতে আমি এখানে দেখাচ্ছি যে এই কিউ কুলম চার্জকে ক্ষেত্রের ভিতরে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। কিউ কুলম চার্জ যেহেতু ক্ষেত্রের বাইরে আছে, তার মানে এটা অসীমে আছে। তার মানে আমি অসীম থেকে কিউ কুলম চার্জটাকে ক্ষেত্রের ভিতরের একটা বিন্দুতে আনতেছি। এই বিন্দুতে আনতেছি, মনে করো এই বিন্দুতে আনতে আমাকে কাজ করতে হয় ডব্লিউ পরিমাণ। আসো দেখি, এখানে আমি একটু সেন্টেন্সটা লিখেছি, খেয়াল করো। ধরি অসীম থেকে কিউ কুলম প্লাস কিউ কুলম মানে ধনাত্মক কিউ কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ করতে হয় ডব্লিউ পরিমাণ। তাহলে ওইটিকে আমরা কি করতে পারি? এক কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে কাজ করতে হয় ডব্লিউ ডিভাইডেড বাই কিউ পরিমাণ। তোমরা আবার আমাকে বলতে পারো, স্যার আপনি আবার এক কুলমে কেন চলে গেলেন? কারণ আমরা একটু আগে যে সংজ্ঞাটা দেখেছি সেই সংজ্ঞাটাই দেখো। অসীম থেকে কত চার্জ আনার কথা বলা হচ্ছে? অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনার কথা বলা হচ্ছে। একক ধনাত্মক আধান, তার মানে হচ্ছে একক ধনাত্মক আধান মানে হচ্ছে প্লাস এক কুলম চার্জ। সেই জন্য আমি আসলে এখানে প্লাস এক কুলম চার্জকে এনেছি। তো এক কুলম চার্জকে আনতে আমার কাজ করতে হয়েছে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ পরিমাণ। এটা তোমরা যারা উকিক জানো তারা সবাই বুঝার কথা। তার মানে হচ্ছে এক কুলম চার্জকে আনতে, আমরা তো সংজ্ঞায় পড়েছিলাম, এক কুলম চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকেই কি বলে? সেটাকেই বিভব বলে। তার মানে বিভব ভি ইকুয়াল ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন আবার দেখো, আগের মতো ওই যে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিয়েছি সেভাবে আমরা এখন বিভবের এককের সংজ্ঞা দিব। কিভাবে একটু খেয়াল করো। কাজের একক তো তোমরা সবাই জানো, জুল। তার মানে ডব্লিউ এর পরিমাণ আমি ধরে নিলাম যে 1 জুল।
খেয়াল করে দেখো এখানে ডব্লিউ এর পরিমাণ আমরা ডব্লিউ এর পরিমাণ ধরে নিলাম 1 জুল, কিউ এর পরিমাণ ধরে নিলাম, কিউ মানে আদান, আদানের একক তো তোমরা একদম শুরুতে সংজ্ঞায় শিখেছো যে আদানের এককটা কি, আদানের এককটা হবে কুলম, তার মানে আমি কিউ এর পরিমাণ ধরে নিলাম 1 কুলম। যদি 1 কুলম হয় তাহলে আমি এই সূত্রটার মধ্যে যদি মানটা বসিয়ে দিই, কিসের মান, ডব্লিউ এর পরিমাণ 1 জুল এবং কিউ এর পরিমাণ 1 কুলম, তাহলে আমার এখানে পাই 1 জুল পার কুলম। কুলম নিচে থেকে উপরে ওঠার কারণে এখানে ইনভার্সটা হয়েছে, তার মানে 1 জুল পার কুলম। এই জুল পার কুলমটাকে আমরা আসলে ভোল্ট বলছি, ভি মানে ভোল্ট, তার মানে হচ্ছে এখানে 1 ভোল্ট, তার মানে বিভবটা কত দাঁড়াচ্ছে 1 ভোল্ট। এই ভোল্ট হচ্ছে আসলে বিভবের একক, ভোল্ট হচ্ছে বিভবের একক বা বিভব পার্থক্যের একক। এবার একটু খেয়াল করো, আমরা 1 ভোল্টের সংজ্ঞাটা দিতে পারি এখানে। যদি আমরা এখানে অসীম থেকে কিউ কুলম চার্জকে না এনে অসীম থেকে যদি আমরা কত কুলম চার্জকে আনি, +1 কুলম, মানে অসীম থেকে +1 কুলম চার্জকে কোথায় নিয়ে আসবো, +1 কুলম চার্জকে আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসবো। এই ভিতরে আনতে আমার মনে করো যে কাজ করতে হলো কত, ডব্লিউ না, এখন কাজ করতে হলো 1 জুল। কত জুল, 1 জুল। যদি আমার 1 কুলম চার্জকে আনতে 1 জুল কাজ করতে হয়, তাহলে এই ক্ষেত্রের বিভব যেটা হবে, এই তড়িৎ ক্ষেত্রের বিভব, সেটাই হবে আসলে কত ভোল্ট, 1 ভোল্ট। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, অসীম থেকে 1 কুলম ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যদি 1 জুল পরিমাণ কাজ করতে হয়, তবে ওই ক্ষেত্রের বিভবকে 1 ভোল্ট বলে। আশা করি বুঝতে পেরেছ। তো যাক, এরপর আমরা আমাদের পরবর্তী টপিকটাতে যাই। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা কি, বিভব পার্থক্যটা হচ্ছে একটা পরিবাহীর যে কোনো দুই প্রান্তের বিভবের পার্থক্যকে বিভব পার্থক্য বলে। আসলে এটা খুব সিম্পল একটা সংজ্ঞা, আমরা একটু দেখব। বিভব পার্থক্যের এককটাও বল, বিভবের এককও বল, বিভব পার্থক্যের এককও বল। তবে এটা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করে সেই যন্ত্রকে বলে ভোল্ট মিটার। ভোল্ট মিটার, একটু আগে খেয়াল করো, আমরা তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রটাকে বলেছিলাম এমিটার, এখন বিভব পার্থক্য মাপার যন্ত্রটাকে বলছি ভোল্ট মিটার। এটা বোঝার জন্য, এই বিভব পার্থক্য বিষয়টা বোঝার জন্য একটু খেয়াল করো, আমরা একটু ফার্দার যদি সামনের দিকে যাই তাহলে একটু দেখতে পাবা যে এখানে একটা চিত্র আছে। আসলে এখানে চিত্র আছে, ওই যে তোমরা শুরুতে দেখেছো একটা পরিবাহী, ওরকম একটা পরিবাহী, একটা তার, আসলে একটা তারের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, দুইটা প্রান্ত, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত দেখাই যাচ্ছে। এখন এই তারটাকে যদি আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করে দিই বা কোনো তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করে দিই, তাহলে দুইটা প্রান্তের মধ্যে আমরা আলাদা আলাদা বিভব দেখতে পাবো। ধরো যে এ প্রান্তের বিভবটাকে আমি সূচিত করলাম ভি এ এবং বি প্রান্তের বিভবটাকে সূচিত করলাম ভি ভি। এবং আরো একটা জিনিস আমি এখানে তোমাদের জন্য সাইডে লিখেছি, ভি এ ইজ গ্রেটার দেন ভি ভি। তার মানে হচ্ছে আমার এই তারটার এই প্রান্তের বিভবটা বেশি, বি প্রান্তের বিভবটা কম। তাহলে তুমি বলো তো তারের এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্যটা স্বাভাবিকভাবে বিভব পার্থক্যটা হবে ভি এ মাইনাস ভিভি। দেখো ভি এ মাইনাস ভিভি, বিভব পার্থক্যকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তার মানে বিভব পার্থক্য ভি ইকুয়াল হচ্ছে ভি এ মাইনাস ভিভি। আমি আশা করি যে তোমরা আসলে বিভব পার্থক্যের কনসেপ্টটা বুঝেছো। বিভব পার্থক্য হচ্ছে পরিবাহীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভবের পার্থক্য। অর্থাৎ এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর এ আর বি প্রান্তের যে বিভব, তাদের যে পার্থক্য, সেটাকে এই বিভব পার্থক্য বলছি। এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব বিভি, এদের পার্থক্য হচ্ছে ভি ইকুয়াল ভি এ মাইনাস ভিভি। তো দেখো, এই পর্যন্ত যদি আমরা বুঝে যাই, এরপর আমাদের আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেই দুইটা বিষয় আশা করি তোমাদের মনে আছে, একটা হচ্ছে রোধ, আরেকটা হচ্ছে ওহমের সূত্র। তো চলো আমরা একটু রোধের দিকে যাই। রোধ কাকে বলে একটু খেয়াল করো, এটাই রোধ। রোধ মানে খুব সিম্পলি, রোধ মানে দেখছো বানানটা কিন্তু দ দিয়ে না, কেউ আবার সূর্যের রোদ টোদ ভাবিও না, এটা এই রোধ মানে হচ্ছে আসলে বাধা। এই রোধ মানে আসলে বাধা। রোধের সংজ্ঞাটা এখানে আছে, তোমরা একটু দেখো। পরিবাহীর যে ধর্মের জন্য, তার মানে রোধটা পরিবাহীর একটা ধর্ম। ক্লিয়ার হও ব্যাপারটা, পরিবাহীর যে ধর্মের জন্য, তার মানে রোধটা পরিবাহীর একটা ধর্ম। যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে, তার মানে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের চলাচল বিঘ্নিত হয় মানে বাধা পায়। অর্থাৎ পরিবাহীর মধ্যে তোমরা সবাই জানো, যে কোনো পরিবাহী বা যে কোনো পদার্থ অসংখ্য অনুপরমাণু দিয়ে গঠিত। অনুপরমাণুগুলো আসলে কি করে, সবসময় মানে কম্পমান অবস্থায় থাকে। তাই পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন যখন ওই পরিবাহীর ভিতর দিয়ে চলতে চায়, তখন কিন্তু ওই ইলেকট্রনটা কি পায়, বারবার বাধা পায়। ওই অনুপরমাণুগুলোর সাথে সংঘর্ষ হয়, সংঘর্ষের কারণে বাধা পায়। যে বাধাটা পায় সেটাকে আসলে রোধ বলে। রোধের একক হচ্ছে, তোমরা খেয়াল করেছো, রোধের একক হচ্ছে ওম। এটা ওমের প্রতীকটা দেখো, এটা অনেকটা মানকি ক্যাপের মতো। প্রতীকটা ভালোভাবে খেয়াল করো, ওমের প্রতীকটা মানকি ক্যাপের মতো এটা।
আর রোদকে আর দ্বারা প্রকাশ করা হয়, রোদকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোদের একক ওম, ওমের প্রতীক তোমরা একটু ভালোভাবে দেখো। ওম এই নামটা এসেছে আসলে জজ সাইমন ওহমের নাম অনুসারে। তোমরা জানো যে তোমাদের বইয়ে জজ সাইমন ওহমের একটা সূত্র দেওয়া আছে, আমরা পরবর্তী আলোচনায় সেই সূত্রটা নিয়ে আলোচনা করব। চলো দেখি আমরা ওমের সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। এই যে এখানে ওমের সূত্রটা তোমাদের জন্য রেডি করা আছে, মানে ওমের সূত্রের মানে বিবৃতিটা আমার এখানে লেখা নেই, বিবৃতিটা তোমাদের বইয়ে আছে, আমি বলে দিব একটু। ওমের সূত্র অ্যাপ্লাই করতে গেলে তোমাকে আগে আসলে কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, দুইটা শর্ত আছে। একটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে, আর একটা হচ্ছে পরিবাহীর উপাদান পরিবর্তন করা যাবে না। এই দুইটা শর্ত যদি মানো তাহলে তুমি আসলে ওমের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা কোনো জায়গায়। আর এই দুইটা শর্তের মধ্যে একটাও যদি তুমি কি করো না মানো তাহলে তোমার আর কি করা যাবে না, তুমি আর কিন্তু ওমের সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না। এখন কথা হচ্ছে, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার তাপমাত্রা কেন স্থির রাখতে হবে, তাপমাত্রা চেঞ্জ করলে কি সমস্যা? তুমি জানো যে আমরা একটু আগে বলেছিলাম যে কোনো পরিবাহী অসংখ্য অনুপরমাণু দিয়ে গঠিত এবং অনুপরমাণুগুলো পরিবাহীর মধ্যে কম্পমান অবস্থায় থাকে। তাহলে তুমি যখন আসলে কি করবা, তুমি যখন আসলে তাপমাত্রা চেঞ্জ করবে, অর্থাৎ তাপমাত্রা বাড়াবা বা তাপমাত্রা কমাবা, তখন কিন্তু অনুপরমাণুগুলোর কম্পন বেড়ে যাবে বা কমে যাবে। তো অনুপরমাণুগুলোর কম্পন বেড়ে গেলে ওই অনুপরমাণুগুলোর ভিতর দিয়ে যখন অর্থাৎ পরিবাহীটার ভেতর দিয়ে যখন ইলেকট্রন চলাচল করতে যাবে, তখন ইলেকট্রন বেশি পরিমাণ ইলেকট্রন বেশি ধাক্কা খেলে রোদ চেঞ্জ হয়ে যাবে বলে তুমি আসলে তাপমাত্রা কি করতে হবে, স্থির রাখতে হবে। কারণ তাপমাত্রা চেঞ্জ করলে রোদ চেঞ্জ হয়ে যাবে মানে পরিবাহীর বাধা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ হচ্ছে তুমি অনুপরমাণুগুলোর কম্পন বেড়ে যাবে বা কমে যাবে। পরমাণুগুলোর কম্পন কমে গেলে রোদ কমে যাবে, অনুপরমাণুগুলোর কম্পন বেড়ে গেলে রোদ বেড়ে যাবে। আচ্ছা যাক। আর উপাদান মানে তুমি উপাদান চেঞ্জ করতে পারবে না বলতে আসলে কি, তুমি তারটা যদি কপারের নাও তাহলে কপারের তার নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি তার যদি অ্যালুমিনিয়ামের নাও তাহলে অ্যালুমিনিয়ামের তার নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি একবার কপার একবার অ্যালুমিনিয়াম তার নিয়ে এক্সপেরিমেন্ট আসলে করতে পারবে না। তো যাক, এই শর্তগুলো তো দেখলে, এবার আমরা সূত্রের বিবৃতিটার দিকে একটু খেয়াল করি। সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম, যে এটা তোমাদের বইয়ে একেবারে হুবহু আছে, এই জন্য আমি আর লিখে দিলাম না। সেটা হচ্ছে, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আবার বলছি আমি, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে একটু খেয়াল করে দেখো এখানে আসলে বিষয়টা কি হচ্ছে। বিষয়টা হচ্ছে, আমরা তাপমাত্রা স্থির রাখবো এবং পরিবাহীর উপাদানও চেঞ্জ করবো না। মনে করো এটা তামার তার, এটা তামারই থাকবে। তাপমাত্রা কত? আমাদের রুমের টেম্পারেচার মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তাহলে এই পরিবাহীটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, আমি ধরলাম যে এই পরিবাহীটার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ চলে, তাহলে আই তড়িৎ প্রবাহটা কার সমানুপাতিক হবে? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তোমরা একটু আগেই দেখেছো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে আমরা ভি লিখেছি। তাহলে এখন একটু খেয়াল করে দেখো আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। বিষয়টা দাঁড়াচ্ছে, ওম বলল আই প্রপোর্শনাল ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক। তোমরা সবাই জানো এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য একটা সমান আনতে হয়, সমান আনলাম। আর সমানুপাতিক চিহ্ন তুলে সমান আনতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। সেই কনস্ট্যান্টটা এখানে আসলে কি কাজ করে? সেই কনস্ট্যান্টটা হচ্ছে এখানে 1/r। দেখো আমরা কনস্ট্যান্টটা এনেছি 1/r, অর্থাৎ I ইকুয়াল 1/r ইন্টু ভি, যেটাকে আমরা I ইকুয়াল v/r হিসাবে লিখছি। এটাই হচ্ছে আসলে আমাদের ওহমের সূত্র। তো ওহমের সূত্রের এটা গাণিতিক রূপ। আমরা নেক্সট ক্লাসে আশা করি ওহমের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর আমাদের ওহমের সূত্রের ম্যাথ নিয়েও আমরা আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরবা, নেক্সট ক্লাসটা তোমরা শীঘ্রই পেয়ে যাবো আশা করি। তার আগে এই যে জিনিসগুলো, যে টপিকগুলো এখান থেকে পড়ালাম, এই টপিকগুলো একটু ভালোভাবে রিভিশন করো, আর ভালোভাবে পড়ো এবং বারবার রিভিশন করো। কোথাও কিছু বুঝতে না পারলে আমাকে মেসেঞ্জারে নক করো, অথবা এখানে আমাদের পেজে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকিও সবাই, আর প্রস্তুতি যাতে চলতে থাকে। খোদা হাফেজ।